আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। গাজায় একদিনে নিহত ১২৩, মোট মৃত্যু বেড়ে ২৭,৭০৮। বাগদাদে মার্কিন ড্রোন হামলা, কাতাইফ হিজবুল্লাহর কমান্ডার সহ নিহত ৩। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে দুর্বল মনে করে, বললেন নিকি হ্যালি। ইসরায়েলকে কড়া ভাষায় শাসালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এদিকে দুই দেশের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান। রাশিয়া ইউক্রেন আগ্রাসনের পর প্রথম কোনো মার্কিন সাংবাদিককে সাক্ষাৎকার দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবং সর্বশেষ থাকবে হামাসের শর্ত প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু। কি আছে শর্তে, থাকবে সম্পূর্ণ প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজা একদিনে নিহত ১২৩, মোট মৃত্যু বেড়ে ২৭,৭০৮। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন চলছেই। গত ৭ অক্টোবর থেকে নৃশংস হামলা শুরু করেছে ইহুদিবাদী দেশটি। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ ওই উপত্যকায় গত একদিনে আরও ১২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও শতাধিক। গতকাল এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি আগ্রাসনের দীর্ঘ ৪ মাসে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৭,৭০৮ জনে। নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই নারী ও শিশু। আহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭,১৭৪ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ২৪ ঘন্টায় তেল আবিবের হামলায় নিহত অন্তত ১২৩ জনের লাশ উপত্যকার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এছাড়া গাজার ধ্বংসস্তূপগুলো থেকে অন্তত ১৬৯ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে হামলার শিকার অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি বাহিনীর অবরোধের ফলে গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা ভুক্তভোগীদের কাছে পৌঁছাতে পারেনি। বাগদাদে মার্কিন ড্রোন হামলা, কাতাইফ হিজবুল্লাহর কমান্ডার সহ নিহত ৩। ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে মার্কিন বাহিনী ড্রোন হামলা চালিয়েছে এবং এতে ইরাকের প্রতিরোধকামী সংগঠন কাতাইফ হিজবুল্লাহর একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সহ ৩ ব্যক্তি নিহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক সাক্ষাৎকারে বা পোস্টে দাবি করেছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সেনাদের ওপর হামলা এবং হত্যার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়েছে। সেনকমের বিবৃতিতে বলা হয়েছে, কাতাইফ হিজবুল্লাহর এই কমান্ডার মার্কিন সেনাদের ওপর হামলার সাথে সরাসরি জড়িত ছিলেন। কাতাইফ হিজবুল্লাহ নিহত এই কমান্ডারের নাম আবু বকর আল সাদি। দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলো জোট পপুলার মোবিলাইজেশন ইউনিটের একটি গাড়ি লক্ষ্য করে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পপুলার মোবিলাইজেশন ইউনিটের সদস্য সংগঠন এই কাতাইফ হিজবুল্লাহ লেবাননে হামাসের সিনিয়র প্রতিনিধি ওসামা হামদান গতকালের ড্রোন হামলার প্রতিক্রিয়া জানিয়ে একে ইরাকের সার্বভৌমত্বের ওপর আক্রমণ বলে অভিহিত করেছেন। এক সপ্তাহ আগে মার্কিন বাহিনী ইরাক এবং সিরিয়ার অন্তত ৮৫টি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়। এসব হামলায় ১২৫টির বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল মার্কিন সেনারা। ওয়াশিংটন এই বিমান হামলাকে প্রতিশোধের শুরু বলে উল্লেখ করেছে। বিমান হামলার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছিল কাতাইফ হিজবুল্লাহ। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে দুর্বল মনে করে, বললেন নিকি হ্যালি। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদার হতে চায়, কিন্তু এখনো পর্যন্ত তারা নেতৃত্ব দেওয়ার জন্য আমেরিকানদের বিশ্বাস করে না। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালি একথা বলেছেন। আমেরিকান এই প্রেসিডেন্ট পদপ্রার্থী আরও বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে নয়াদিল্লির স্মার্টভাবেই খেলেছে এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে। ফক্স বিজনেস নিউজের সঙ্গে একটি সাক্ষাৎকারে ৫১ বছর বয়সী নিকি হ্যালি বলেছেন, ভারত এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে দুর্বল মনে করে। তিনি আরও বলেন, আমাকে বলতেই হবে, আমি ভারতের সঙ্গেও ডিল করেছি। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি। ভারত আমাদের অংশীদার হতে চায়, রাশিয়ার সঙ্গে নয়। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, সমস্যা হলো ভারত আমাদের জয় বিশ্বাসী নয়। তারা আমাদের নেতৃত্বের ওপর বিশ্বাস করে না। তারা এখনও আমাদের দুর্বল ভাবছে। ভারত সবসময় স্মার্টভাবে খেলছে এবং টিকে আছে। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার সম্পর্ক বেড়ে গেছে কারণ তারা সেখানে প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম পায়। নিকি হ্যালি বলেন, আমরা যখন আমার নেতৃত্ব দিতে শুরু করি, আমাদের দুর্বলতা দূর করতে শুরু করি এবং বালির ভেতর মাথা গোজা বন্ধ করি, তখনই আমাদের বন্ধুরা যেমন ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইসরায়েল, জাপান, দক্ষিণ কোরিয়া সহ সবাই একই কাজ করতে চায়। ফক্স বিজনেস নিউজকে তিনি আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে তার জোট গঠন শুরু করতে হবে।
ইসরায়েলকে কড়া ভাষায় শাসালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলায় বরাবরই সমর্থন দিয়ে আসলেও এবার তাদের কড়া ভাষায় শাসিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, ইসরায়েল 7 অক্টোবরকে অন্যদের প্রতি অমানবিকতার লাইসেন্স হিসেবে ব্যবহার করতে পারে না। বৃহস্পতিবার তথা আজ টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গতকাল তেল আবিবে এক সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেন, গত 7 অক্টোবর ইসরায়েল ভয়ঙ্করভাবে অমানবিকতার শিকার হয়েছে। এরপর থেকে প্রতিদিন ইসরায়েলি জিম্মিরা অমানবিকতার শিকার হচ্ছে, তবে এই ঘটনা অন্যদের প্রতি অমানবিকতা হওয়ার লাইসেন্স দেয় না। ব্লিংকেন বলেন, গাজার সিংহভাগ মানুষের গত 7 অক্টোবরে হামলা সম্পর্কে কোনো সম্পর্ক নেই। সেখানকার অনেক পরিবারে বেঁচে থাকা ইসরায়েলি সহায়তার উপর নির্ভর করে। তারাও আমাদের মতো পরিবার, আমাদের মা, বাবা, ছেলে মেয়ের মতো। এসব পরিবারও ভালো জীবিকা ও সন্তানদের স্কুলে এবং স্বাভাবিক জীবনযাপন করতে চায়। এটাই তাদের প্রকৃত পরিচয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশটিকে যখন কড়া ভাষায় শাসালেন, ঠিক তখনই দেশটিতে যুক্তরাষ্ট্র থেকে বড় দুঃসংবাদ পেয়েছে। দেশটির জন্য বিপুল অর্থ সহায়তার একটি প্রস্তাব বাতিল করেছে মার্কিন পার্লামেন্ট। মঙ্গলবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ এই প্রস্তাব বাতিল করা হয়েছে। দুই দেশের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান। পাকিস্তানের জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হচ্ছে এবং হয়েছে। এরই মধ্যে দুই দেশের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জিও নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বেলুস বলেন, আফগানিস্তান ও ইরানের সঙ্গে আজ সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এই দুই সীমান্ত দিয়ে কার্গো ও হেঁটে পারাপার বন্ধ রয়েছে। মূলত জাতীয় নির্বাচনের জন্য নিরাপত্তার স্বার্থে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। মুখপাত্র বলেন, 8 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এই দুই দেশের সীমান্ত দিয়ে পণ্য ও হেঁটে পারাপার বন্ধ থাকবে। 9 ফেব্রুয়ারি থেকে শুক্রবার থেকে স্বাভাবিক সেবা পুনরায় চালু হবে। পাকিস্তানের সাধারণ নির্বাচন নিয়ে জাতিসংঘের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন মমতাজ। তিনি বলেছেন, পাকিস্তান তার নির্বাচনী আইন অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করেছে। এর আগে নির্বাচনে ভোট গ্রহণ উপলক্ষে দেশ জুড়ে মোবাইল পরিষেবা বন্ধ করে দেয় পাকিস্তান। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দেশ জুড়ে মোবাইল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে, যা দেশের সাধারণ মানুষকে নিরাপত্তাকে বিঘ্নিত করেছে। এর জন্য নিরাপত্তার হুমকির বিরুদ্ধে সুরক্ষার ব্যবস্থা নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। রাশিয়া ইউক্রেন আগ্রাসনের পর প্রথম কোনো মার্কিন সাংবাদিককে সাক্ষাৎকার দিলেন পুতিন। যুক্তরাষ্ট্রের ফক্স নিউজের সাবেক হোস্ট ও নামকরা সাংবাদিক টাকার কার্লসনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাক্ষাৎকার দিয়েছেন বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। পুতিনই সাক্ষাৎকার দিয়েছেন মঙ্গলবার। প্রায় 2 বছর আগে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর কোনো আমেরিকান সাংবাদিকের কাছে এটি পুতিনের প্রথম দেওয়া সাক্ষাৎকার, খবর রয়টার্সের। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, পুতিন কার্লসনের কাছে সাক্ষাৎকার দিতে রাজি হয়েছিলেন কারণ সাবেক এই ফক্স নিউজ হোস্টের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে অন্য অনেক পশ্চিমা পত্রপত্রিকার মতো একপেশে প্রতিবেদন করেন না। তিনি আরও বলেন, পশ্চিমা তথা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর কথা বলতে গেলে তাদের বৃহৎ গণমাধ্যম নেটওয়ার্ক, টিভি চ্যানেল এবং বড় বড় সংবাদপত্রগুলো খবর প্রকাশের ক্ষেত্রে অন্তত নিরপেক্ষ থাকার গর্বটুকু কোনোভাবেই করতে পারে না। এসব গণমাধ্যম যারা খবর প্রকাশে অত্যন্ত একপেশে অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করার কোনো ইচ্ছা জাগে না। তাছাড়া সেটা যে ফলপ্রসূ কিছু হবে তেমন সম্ভাবনাও নেই। তাহলে মার্কিন সাংবাদিক কার্লসন কেন পুতিনের সাক্ষাৎকার নিলেন? এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেন, আমেরিকার এই সাংবাদিকের দৃষ্টিভঙ্গি কোনোভাবেই রাশিয়াপন্থী না, ইউক্রেনপন্থী না, আবার যুক্তরাষ্ট্রপন্থীও না।